বাংলাদেশ আর শ্রীলঙ্কা দুটো দেশেই কিন্তু সম্প্রতি গণ অভ্যুত্থান হয়েছে আর এরপর দুটো দেশই এক নতুন পথে হাঁটা শুরু করেছে। কিন্তু মজার ব্যাপার হলো শুরুটা একই রকম হলেও তাদের পথগুলো কিন্তু আস্তে আস্তে একদম আলাদা হয়ে যাচ্ছে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব। তো চলুন দেখে নিই আজকের আলোচনায় কি থাকছে। আমরা দেখব তাদের অভ্যুত্থানের শুরুটা, তাদের একই রকম অর্থনৈতিক সংকট, বৈদেশিক শক্তির সাথে তাদের সম্পর্ক কেমন, সংস্কারের জন্য তারা কোন পথে হাঁটছে, আর সবশেষে এই দুটো দেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে মোড় নিচ্ছে। তো শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে, দুটি অভ্যুত্থান। কিন্তু শুরুটা কি একই ছিল? চলুন দেখি এই দুটো দেশের যাত্রার শুরুটা কতটা মিলে যায়। গণ অভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনের মতো বিশাল একটা চ্যালেঞ্জ তারা কিভাবে সামলাচ্ছে, সেটাই এখনকার আলোচনার বিষয়। একটা বিপ্লব যখন সফল হয় তারপর আসলে কি হয়, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। আর বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুটো দেশই এখন এই প্রশ্নের বাস্তব জবাব খুঁজছে। জনগণের ব্যাপক দাবির মুখে যে অন্তর্বর্তীকালীন সরকারগুলো এসেছে, তারা এখন কিন্তু এক বিশাল পরীক্ষার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, দুটো দেশ, দুটো গণ অভ্যুত্থান আর দুটো নতুন অন্তর্বর্তীকালীন সরকার, আর তাদের সামনে কাজের এক বিশাল পাহাড়। যদিও ক্ষমতা বদলের প্রেক্ষাপটে কিছুটা ভিন্নতা থাকতেই পারে, কিন্তু মূল চ্যালেঞ্জটা কিন্তু একই। আগের শাসন ব্যবস্থা চলে যাওয়ার পর কিভাবে একটা স্থিতিশীল দেশ গড়া যায়, কিভাবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা যায়, এটাই এখন তাদের মূল লক্ষ্য। শুধু রাজনৈতিক চ্যালেঞ্জই নয়, দুটো দেশই কিন্তু একটা মারাত্মক অর্থনৈতিক ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি এই অর্থনৈতিক সংকটগুলো ঠিক কী আর দুটো দেশের মধ্যে মিল কতটা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে একটা কথা বলেছিলেন, শ্রীলঙ্কার অর্থনীতি ও মুদ্রা স্বাধীন নয়, আমরা আইএমএফের নজরদারিতে আছি। এই কথাটা কিন্তু শুধু শ্রীলঙ্কার জন্য নয়, দুটো দেশের জন্যই একটা কঠিন বাস্তবতা। আইএমএফের কড়া নজরদারিতে থাকার মানে হল অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটাই সীমিত হয়ে যায়। আর আইএমএফের চাপ তো আছেই, এর বাইরেও কিন্তু দুটো সরকারই আগের জমানার কিছু অর্থনৈতিক বোঝা বয়ে বেড়াচ্ছে। যেমন ধরুন বিশাল অঙ্কের জাতীয় ঋণ, যা পুরনো অবকাঠামো প্রকল্পের কারণে তৈরি হয়েছে। দেশের ভেতরে চাকরির বাজার সংকুচিত হয়ে আসছে, কারণ বিনিয়োগ কম, আর তার উপর বাড়ছে সামরিক খাতের খরচ। এই যেমন শ্রীলঙ্কার নতুন সামরিক বাজেট দেখুন, 417 বিলিয়ন রুপি। এই বিশাল বৃদ্ধিটা দেশটাকে মাথাপিছু সামরিক খরচের দিক থেকে বিশ্বের প্রায় শীর্ষে নিয়ে গেছে। ভাবুন একবার, একটা ঋণগ্রস্ত অর্থনীতির জন্য এটা কত বড় একটা বোঝা। আর এই ধরনের খরচ কিন্তু শুধু দেশের উপর চাপ বাড়ায় না, পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপরও একটা প্রভাব ফেলে। আচ্ছা, বৈদেশিক মুদ্রা আসে কোত্থেকে? দেখুন, দুটো দেশের অর্থনীতি কিন্তু হাতে গোনা কয়েকটা উৎসের ওপর নির্ভরশীল। যেমন বাংলাদেশ মূলত গার্মেন্টস রপ্তানি আর রেমিটেন্সের ওপর নির্ভর করে। অন্যদিকে শ্রীলঙ্কার ভরসা হল পর্যটন, রেমিটেন্স আর বিদেশি ঋণ। আয়ের এই যে একটা ওয়ান ওয়ে প্যাটার্ন, এটা কিন্তু যে কোনো আন্তর্জাতিক সংকটের সময় অর্থনীতিকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দেয়। যখন অর্থনীতি এমন নাজুক অবস্থায় থাকে, তখন স্বাভাবিকভাবেই তার একটা প্রভাব বৈদেশিক নীতির ওপর পড়ে। আর ঠিক এখানেই আমরা প্রথমবার দেখব যে বাংলাদেশ আর শ্রীলঙ্কার পথ কিভাবে আলাদা হতে শুরু করেছে। এই যে দেখুন, আঞ্চলিক শক্তিগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রে তাদের পথটা কতটা আলাদা। শ্রীলঙ্কা একদিকে ভারত আর অন্যদিকে চীনের সাথে একটা কৌশলগত ব্যালেন্স বা ভারসাম্য রাখার চেষ্টা করছে। তারা আর শুধু ভারত বিরোধী অবস্থানে নেই, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। ভারতের সাথে সম্পর্কটা বেশ জটিল, যাকে কিছু সূত্র অনৈতিক প্রচারণা বলেও আখ্যা দিচ্ছে। অর্থাৎ এখানে পথটা একদমই আলাদা। আর এই পথের পার্থক্যটা সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা দেশের ভেতরের সংস্কারের দিকে তাকাই, কারণ এখানে তাদের পদ্ধতি দুটো পুরোপুরি ভিন্ন। সংস্কারের জন্য দুটো দেশ দুটো আলাদা রাস্তা বেছে নিয়েছে। বাংলাদেশ কি করছে? তারা বিভিন্ন সেক্টরের জন্য কমিশন বানাচ্ছে, যারা রিপোর্ট দেবে, সুপারিশ করবে, মানে একটা রিপোর্ট ভিত্তিক পদ্ধতি। অন্যদিকে শ্রীলঙ্কা কি করছে? তারা দীর্ঘ কমিশন প্রক্রিয়ায় না গিয়ে পেশাদার গোষ্ঠীগুলোকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে সরাসরি প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ পার্থক্যটা গতি আর দর্শনের। এই যে দুটো ভিন্ন দর্শন, এর ফলে তাদের শাসন ব্যবস্থা আর অর্থনৈতিক নীতিতেও দুটো সম্পূর্ণ আলাদা চিত্র ফুটে উঠছে। যেমন ধরুন দুর্নীতি দমন। বাংলাদেশে ব্যাপারটা এখনও রিপোর্ট ভিত্তিক, পাচার হওয়ার টাকা ফেরত আনার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। অথচ শ্রীলঙ্কায় পিপলস অডিট নামে একটি উদ্যোগ পাচার হওয়া টাকা উদ্ধারের জন্য চার্জশিটও দাখিল করেছে। প্রশাসনেও দেখুন, বাংলাদেশে পুরনো অনেকেই পদে বহাল, আর শ্রীলঙ্কায় পুরনোদের সরিয়ে নতুন মেধাবীদের আনা হচ্ছে। এমনকি বেসরকারি খাতের ক্ষেত্রেও বাংলাদেশ কিছুটা স্থবির, কিন্তু শ্রীলঙ্কা তাদের নতুন বাজেটে বেসরকারীকরণকে গুরুত্ব দিচ্ছে।
এমনকি আইএমএফের সাথে তাদের সম্পর্কটাও দেখুন। দুটো দেশই আইএমএফের অধীনে, কিন্তু তাদের মনোভাব আলাদা। বাংলাদেশের সরকারের অবস্থানটা ঠিক পরিষ্কার না, তবে ধারণা করা হচ্ছে বাজেটে আইএমএফের শর্তের প্রতিফলন থাকবে। অন্যদিকে শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোটের মধ্যেই আইএমএফের শর্ত নিয়ে বেশ আপত্তি আর মতবিরোধ আছে। এটা কিন্তু তাদের সংস্কারের ভিন্ন মানসিকতারই একটা বড় প্রমাণ। তো এই যে দুটো দেশ দুটো আলাদা পথে হাঁটছে, এর ফলে তাদের ভবিষ্যৎটা কেমন হতে পারে? চলুন শেষ পর্বে সেই গল্পটাই বোঝার চেষ্টা করি। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? দুটো দেশই কিন্তু একটা নতুন অধ্যায় শুরু করার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছিল। তারা একই অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল, কিন্তু বৈদেশিক নীতি, শাসন ব্যবস্থা আর সংস্কারের ক্ষেত্রে তাদের নেওয়া ছোট বড় সিদ্ধান্তগুলো তাদের দুটো সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। একটা পথ হল ঐক্যমত্য আর কমিশন ভিত্তিক গবেষণার, যা কিছুটা ধীর, আর অন্য পথটা হল সরাসরি পদক্ষেপ আর প্রশাসনিক পরিবর্তনের, যা অনেক দ্রুত। শেষ পর্যন্ত এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। দুটো দেশ, দুটো নতুন অধ্যায়। আসলে আমরা একটা বিপ্লবের পর রাষ্ট্র গঠনের দুটো ভিন্ন মডেলের একটা রিয়েল টাইম পরীক্ষা দেখছি। তো কোন পথটা শেষ পর্যন্ত তাদের ভবিষ্যৎকে নতুন করে সাজিয়ে দেবে, এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।